হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। শনিবার মানে দুজনের মধ্যে একজনের ছুটি আর একজনের কিন্তু পরীক্ষা যথারীতি চলছে। তো দুষ্টু তো বেরিয়ে গেছে পরীক্ষা দিতে, আর আমি কিন্তু সকালটা প্রতিদিনের মতন সেম টাইমে শুরু করেছিলাম। ইতিমধ্যে আমার কিন্তু স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম সকালের দিক করে, ওই জন্য মাথায় গামছাটা এখনও বাঁধা রয়েছে। আর তোমরা তো জানোই ঠাকুর ঘর থেকে এসে গরমা গরমে চাটা না খেলে আমার যেন হয়ই না। তাই এসেই আগে চাটা খেয়ে নিয়েছি, আর তারপরে মাথা টাথা পরিষ্কার করে এখন তো চলে এসেছি ঘরদোরগুলো গুছিয়ে নিতে। তোজো শুয়েছিল, যেহেতু শনিবার ওর ছুটির দিন, তাই ও একটু দেরি করেই উঠেছে আর ডাকিনি আজকের দিনটায়। ও ওইদিকে ব্রাশ করতে গেল আর এদিকে আমি কিন্তু একে একে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে জানো তো একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিংয়ের কাজ করব, তার আগে ঘরের কাজগুলো বা রান্নাবান্নাগুলো গুছিয়ে নিতে পারলে অনেকটাই সুবিধে হবে। আর তোমাদের তো আমি সবসময় বলি, আমি কোনো এক্সট্রা কাজ করার আগে বা কোনো ঘর বাড়ি ডিপ ক্লিনিং করার আগে চেষ্টা করি যে ঘরের সাথে সাথে অন্তত রান্নাটা যেন আমি এগিয়ে রাখতে পারি। রান্নাটা করা থাকলে কি হয় বলো তো, তাহলে না যদি ডিপ ক্লিনিংয়ের কাজে একটু দেরিও হয় সেক্ষেত্রে কোনো টেনশন কাজ করে না। না হলে কি আর বলো তো, যদি রান্নাটা না করা থাকে ততক্ষণ না একটা টেনশন হয়, কতক্ষণে ডিপ ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করব তারপরে রান্নার কাজে হাত দেব, সে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। আমার কাছে তো এটাই ভীষণ সহজ মনে হয় যে উঠেই আগে কাজবাজগুলো গুছিয়ে রান্নার কাজটা গুছিয়ে যেই ঘরটা বা যেটা ডিপ ক্লিনিং করব সেই কাজে হাত দিলে তখন একদম নিশ্চিন্ত থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে না ওই ছোট ছোট যে পিলো কভারগুলো ছিল সেগুলো আজকে কাচতে দিয়ে দিয়েছি। আজকে মেশিনটা চালিয়েছি, তবে অনেকটা সকালবেলা করেই চালিয়ে দিয়েছি। আর ওদিকে ওগুলো কাচা দেওয়া হতে হতে আমি এদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে কাঁচা হয়ে গেলে জিনিসগুলো বাইরে মেলে দিয়ে আসবো, তারপরে রান্নাটাও সেরে নেব। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে রেখেছি, এখন সোজা চলে এসেছি এই ঘরে। কালকেও তো এদিকের ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই ঘরে জামা কাপড় যথারীতি মেলতে হয়েছে। এখন সমস্তটাই শুকিয়ে গেছে, এগুলোকে এখন ভাঁজ করে নেব। আর এই কাজটা হয়ে গেলে এর পরবর্তী যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ সেগুলোও কিন্তু গুছিয়ে নেব। তো দেখো, এদিকে কয়েকটা জামা কাপড় ছিল। এখন তো বর্ষাকালের দিন, এখন আর রোদ্রে জামা কাপড় শুকিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাঁজ করে নেওয়া এই বিষয়টা খুব একটা হয় না, তবে যেদিন হয় সেদিন করে নিই। আজকে তো কালকে আর এই কাজটা হয়নি, তাই আজকে সকালবেলা করে এই কাজটা করে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে ঋতুশ্রী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, জানো দিদি আমার না খুব ইচ্ছে একটা সিংহাসন ঠাকুরের সিংহাসন করার, জানি না কবে হবে। আর জানো দিদি, তোমাকে আমার ভীষণ নিজের মনে হয়, কেন জানি না। আমার বাড়ি বেলগড়িয়াতে, তাই একদিন মিট করব, নিশ্চয়ই মিট করব। কবে করবে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও, তাহলে কিন্তু আমি যোগাযোগ করে দেখা করতে পারি। আর যদি কমেন্ট করে যদি না বলতে অসুবিধা হয়, কারণ এটা তো একদম পাবলিক প্লেস, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু মেসেজ করতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে যথারীতি, আর এখন বিছানাটাকেও সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই কাজগুলো হতে হতে ওইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আজকে বেশ সুন্দর রোদ উঠেছিল, সারাদিন রোদটাই কিন্তু বজায় ছিল, তাই জন্যই কিন্তু সকাল থেকেই ভেবেছিলাম আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিংয়ের কাজ করব। কিন্তু যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল, সেই কারণে কিন্তু মেশিনে কাচতে বাধ্য হয়েছি। একটা বিছানার চাদর ছিল যেটা কালকে তুলে দিয়েছিলাম, সাথে প্রতিদিনের জামা কাপড় তো থাকেই, আর তোজোর ড্রেস স্কুল ড্রেস সেগুলোও ছিল, তাই জন্য মেশিনে কাচা ধোয়াটা করে নিয়েছি। আর এখন দেখো সেগুলোকে একে একে মেলে দিচ্ছি। আমাকে রমনা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, দিদি ভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আমার কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমি চেষ্টা করি প্রতিদিন যারা আমাকে কমেন্ট করে সবার কমেন্ট পড়ার। আবার কোনো কোনো দিন নিজের গল্পর চোটে তোমাদের অনেকের কমেন্ট স্কিপ করে যায়, তো সেদিন আর কেউ রাগ করবে না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে দুষ্টুকে বললাম আজকে তুই ব্রেকফাস্টটা বানা। আর ও জানো তো চিলি অয়েল ম্যাগিটা করতে ভীষণ ভালোবাসে আর খুব দারুণ করেও, তার জন্য ম্যাগি আনলে বা ইয়েপি আনলে ওকে দিয়ে আমি ওটা করাই। তো সবাই মিলে বলতে আমি, দুষ্টু, তোজো সবাই মিলেই আমরা তিনজনে মিলে কিন্তু নুডলসটা খেয়েছি। আর তারপরে দুষ্টু একটু পেয়ারা মাখিয়েছিল, রান্না করতে করতে পেয়ারা মাখাটাও খেয়ে নিয়েছি। আর আজকে কি কি রান্না করেছি বলো তো, আজকে রান্না করেছি চাটনি, সাথে আলুর দম আর একটু ভুনা খিচুড়ি। আসলে কালকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তাই হাজবেন্ডকে বলেছিলাম যে কালকে যদি বৃষ্টি হয় তাহলে
কিন্তু খিচুড়ি বানাবো। আর সত্যি কথা বলতে জানো তো, নিরামিষ দিন কী রান্না করব মাথায় সেরকম করে কিছুই আসে না। আর চালে ডালে খিচুড়ি করে নিলে কিন্তু অনেকটাই সুবিধে হয় আর খেতেও বেশ দারুণ লাগে। তবে আমাদের এই বাড়িতে তো খিচুড়ি সেরকম কেউ একটা পছন্দ করে না। আজকে দেখলাম হাজব্যান্ড নিজে যেচেই বলল যে আজকে একটু তাহলে ভুনা খিচুড়ি করো না, অনেক দিন ভুনা খিচুড়ি খাওয়া হয় না। তাই আজকে ভুনা খিচুড়ি করব, তার সাথে কাশ্মীরি আলুর দম, আর খাওয়ার সময় একটু বেগুনি ভাজবো, সাথে চাটনি তো করেই নিলাম। আসলে খিচুড়ির সাথে না দেখবে কোনো তরকারিও ভালো লাগে না, একটু ভাজা পোড়া হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। এমনিতে তো ভুনা খিচুড়িতে সেরকম কিছু পড়ে না, শুধু কাজু কিশমিশটা পড়ে। তাই ভালো করে কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি। এবারে রান্নাটাকে বসিয়ে দেবো। আগে থেকে ডালটাকে কিন্তু ভেজে রেখেছিলাম। আর তারপরে এই তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। আর তারপরেই কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই জলটাকেই ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আর সাথে একটু নুন হলুদ দিয়ে নিলাম। আর এই গোবিন্দভোগ চালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ চালটা ট্রান্সপারেন্ট না হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। এইভাবেই কিন্তু বেশ কিছুটা সময় চালটা ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মুগ ডাল। আর এখানে কিন্তু একদম জলের পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে যতটা পরিমাণে চাল আর ডাল নেবে তার ডবল জল দিতে হবে, মানে ওই যেরকম পোলাও করে সেরকম টাইপের। তো দেখো এদিকে ভুনা খিচুড়ি আমার কিন্তু মোটামুটি ওই 70 কি 80% হয়ে গেছে। আর এখন মিশিয়ে দিচ্ছি কিন্তু কাজু কিশমিশ, আর দিয়ে দিয়েছি ওপর থেকে পরিমাণ মতন চিনি। দেখবে খিচুড়িটা না একটু ঝাল মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আর ভুনা খিচুড়ির ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাওয়ের মতন। তো দেখো আজকের মেনুটা এরকম ছিল। আগেই মেনুটা আজকে দেখিয়ে দিলাম, কারণ এবারে কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেবো তার জন্য। তোমরা তো জানো প্রতিদিন রান্নার পরে কিন্তু আমি রান্নাঘরটাকে এমনভাবে পরিষ্কার করি যেটা কিনা মাসে ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না। তবুও কি জানো তো, রান্নাঘরটা তো আমাদের সব থেকে বিজিয়েস্ট প্লেস, আর এখানেই তো আমাদের সারাদিনের খাবার দাবার তৈরি হয়। তাই এই জায়গাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। তাই চেষ্টা করি প্রতি মাসে অন্তত একবার করে হলেও আমি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করার। যদিও বা তোমরা এখন জানো কয়েক মাস ধরে আমার কিন্তু ঘরে মাসের যে মাসকাবারি মালটা ঢোকে গ্রসারি, সেটা ঢুকছে না। কারণ ওই মালটা আসলেই আমি এইগুলো কৌটো কাউটাগুলো খালি করে তারপরে এগুলো মাজা ধোয়া রান্নাঘর ক্লিনিং সেটা করে নিই। আর কি বলতো, আমি এখন এই কারণেই মাসকাবারি মালটা তুলছি না কয়েক মাস ধরে। আসলে বর্ষার দিনগুলোতে না এমন হয় যে অনেক জিনিসপত্রে একটু ফাঙ্গাস পড়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু পোকাও লেগে যায়, যার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু মাসকাবারি মালটা তুলছি। মাসের মালের পেছনে এখনই পুরোটা ইনভেস্ট করে রাখছি না, যেটা এখন রয়েছে সেটাকে বলতে পারো একটু সেভিংস হিসাবেই রাখছি। কারণ আমি কিন্তু প্রতি মাসে যখন আমি ডিপ ক্লিনিং করি বা আমি রিফিলিংয়ের ভিডিও করি, তোমাদের সাথে আমি কিছু সেভিংস আইডিয়া শেয়ার করি যেটা আমি আমার সংসার জীবনে উপলব্ধি করেছি, বা আমি যেভাবে আমার সংসারে সেভিংস করে করে নেওয়ার চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আজকালকার দিনে যেটা ইনকাম করছি সেটা সম্পূর্ণ খরচ না করে আমরা মহিলারা, বাড়ির যে গৃহিণীরা রয়েছি, তারা যদি এই সংসারের টুকটাক জিনিসের থেকে একটু একটু করে সেভিংস করতে পারি, সেক্ষেত্রে দেখবে অনেকটাই আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, খুব একটা বেশি হয়তো সেভিংস আমরা করতে পারি না, কিন্তু বলে না বিন্দু বিন্দুতেই সিন্ধু। তো জমানোর যদি বা সেভিংস করার যদি একটা আমাদের মানসিকতা তৈরি হয়ে যায়, আমরা কিন্তু অল্প অল্প করেই কিছু সঞ্চয় করতে পারবো সংসারের থেকে। আর সেটা কিন্তু দিনের শেষে দেখা যায় অনেকটা পরিমাণে হয়ে যায়। আসলে সেভিংসটা কী কারণে লাগবে, সেভিংসটা যে শুধু আমরা খরচ করার জন্য করব সেটা কিন্তু নয়। এটা বলতে পারো আমাদের অসময়ের অনেকটাই সঙ্গী হিসেবে কাজ করবে। কারণ পরিস্থিতি আমাদের কিন্তু কখন কীরকম আসবে সেটা আগে থেকে বলে দেওয়া যায় না। সেটা কিন্তু আমাদের পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারি না কখন কোন পরিস্থিতি আসে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এইরকম টানাটানি তো সবসময় চলতেই থাকে, কখনো ভালো আছি আবার কখনো খারাপ থাকবো। তো সেই অসময়ের জন্য আমরা যদি এই সংসারের টুকটাক জিনিস থেকে একটু করে সেভিংস করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই উপকারে লাগবে যখন আমরা অসময়ে পড়বো। আসলে কি জানো তো, আমি ভীষণভাবে মনে করি এই যে আমাদের যখন অসময় আসবে বা আমাদের পরিস্থিতি যখন খারাপ হবে, তার জন্য আমরা যেন সবসময় আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকি। ওই সময়ের জন্য কেন আমরা লোকের কাছে হাত পাতবো? ওই সমস্ত খারাপ পরিস্থিতির জন্য যদি আমরা গৃহিণীরা একটু সঞ্চয় করতে পারি, তাহলে ওই সময়টা হাজব্যান্ডকে আমরা কিন্তু অনেকটাই হেল্প করতে পারবো। আর তাদের কাছেও দেখবে একটা অনেকটাই ভালো লাগার বিষয় থাকে যখন আমরা তাদের হেল্প করি।
আসলে আজকালকার মূল্যবৃদ্ধির বাজারে কিন্তু একার ইনকামে কখনোই একটা সংসারকে সুন্দরভাবে চালানো যায় না। আর সংসার মানেই যে শুধু সংসারের খাওয়া দাওয়া সেটা কিন্তু নয়। সংসারে আজকালকার দিনে দেখতে গেলে অনেক খরচ থাকে। যেরকম বাচ্চার পড়াশোনার খরচ থেকে শুরু করে সংসারের অন্যান্য খরচ, যেমন ইলেকট্রিসিটির বিল অথবা গ্যাসের খরচা, সাথে তো মাসকাবারি জিনিসপত্র সমস্তটাই রয়েছে। এর মধ্যে থেকেও কিন্তু আমাদের অনেক শখ থাকে যেগুলো পূরণ করতে হয়। তো সেইগুলোর জন্যই কিন্তু আমার মনে হয় আমরা বাইরে গিয়ে যদি কোনো ইনকাম না করে সংসারের এই টুকটাক জিনিস থেকে একটু একটু করে সেভিংস করতে পারি, সেটাই আমাদের কাছে কিন্তু অনেকটা লাভজনক হবে। আসলে সেভিংস করব বললেই কিন্তু সেভিংস করা যায় না। তার জন্য কিন্তু আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। না, আমি এই টাকাটা সেভিংস করব, এই টাকাটাকে আমি আলাদা করে রাখবো, যেটা কিনা আমার সবসময় চোখে পড়বেও না, আর এটার উপরে আমি হাতও দেব না। তাহলেই দেখবে টাকাটা সঞ্চয় করতে পারবে, আর না হলেই দেখবে টাকাটা কিন্তু খরচ হয়ে যাবে। এর জন্য আমাদের কিন্তু যেই ব্যাগটা আমরা সবসময়ের জন্য ব্যবহার করি, সেই ব্যাগের মধ্যে সঞ্চয়ের টাকা রাখা একদমই উচিত নয়। তার জন্য একটা আলাদা ব্যাগ, অথবা তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো যে লক্ষ্মীর ভাণ্ডারগুলো হয় সেগুলোতেও টাকা সঞ্চয় করে রাখতে পারো। কারণ ওগুলো তো আমরা চাইলেই চট করে টাকা বার করে নিতে পারবো না। এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আমরা চাইলেই টপ করে টাকা বার করতে পারবো না। খুব খারাপ পরিস্থিতি না হলে বা ভাণ্ডারটা না ভরা পর্যন্ত ততক্ষণ আমরা ওই ভাণ্ডারটাকে হাতও দেবো না, আর সেটাকে আমরা সেখান থেকে টাকা আমরা তো কোনোভাবেই বার করতে পারবো না। তো সঞ্চয়টা এরকম জায়গাতেই রাখা উচিত যেখানে আমাদের হাত পড়বে না। সাথে করে এমন অনেক খরচই থাকে যেগুলো কিন্তু হাজবেন্ডরা আমাদের দিয়ে যায়। কখনো দেখা যায় যে অনলাইন কিছু কেনাকাটি করছি তার জন্য, অথবা বাজার খরচার জন্য। যদিও বা আমার হাজবেন্ড বাজারে সমস্তটাই করে দেয়, তবুও কি বলতো টুকটাক কিছুর জন্য আমি যদি চাই সে কিন্তু দেয়। কখনো দেখা যায় যে যেটা প্রয়োজন আমি কিন্তু তার থেকে একটু হলেও বেশি টাকা চেয়ে রাখি। ধরো যেটা আমার 100 টাকার দরকার, সেখানে আমি চাইলে কিন্তু 200 থেকে 250 টাকা তার কাছ থেকে চেয়ে নিই। সেখান থেকে যে 100 টাকাটা বাঁচাতে পারি সেটা বলতে পারো আমার সেভিংস। সেটা কিন্তু আমি কখনোই আমার শখ পূরণের কাজে আমি ব্যবহার করি না। কারণ আমি নিজেও তো একটা রোজগার করি, তো সেখান থেকেই যেটুখানি প্রয়োজন হয় সেখান থেকে অল্প অল্প করে খরচ করার চেষ্টা করি। তবে সম্পূর্ণটা খরচ করি না, সেখান থেকেও কিছুটা জমাই। কারণ সঞ্চয় করাটা আমার মনে হয় আলটিমেটলি খুব প্রয়োজনীয় একটা জিনিস। সেটা সংসারের জন্যই হোক কিংবা সন্তানের ভবিষ্যতের জন্যই হোক, সঞ্চয় কিন্তু আমাদের সবসময় করতেই হবে। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াতে গেলে অনেক টাকাই কিন্তু খরচা, আর যত ক্লাস উঁচুতে উঠবে তত তো খরচা বাড়বেই। তো আর এই এক্সপেন্সেসগুলোর জন্যই কিন্তু আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হয়। তো যাই হোক, অনেক গল্পই করে ফেলেছি, সাথে করে কিন্তু এদিকে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কন্টেনারের থেকে যেই মশলাগুলো আগে ছিল আগে কিন্তু একটা বাটি করে বার করে রেখেছি, আর তারপরে কন্টেনারগুলোকে ভালো করে মেজে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি রান্নাঘরে কিন্তু বেশিরভাগটা গ্লাস কন্টেনারই ব্যবহার করার চেষ্টা করি। এক্ষেত্রে কি হয় বলো তো, আমাদের একটু মানে খুব সাবধানতার সাথে ওগুলো ব্যবহার করতে হয় ঠিকই, তবে যখন আমরা ওগুলোকে পরিষ্কার করি না, একদম নতুনের মতন চকচক করে। সেগুলো কিন্তু আবারও আমাদের দ্বিতীয়বার করে কেনার প্রয়োজনই পড়ে না। কিন্তু এটা কিন্তু প্লাস্টিক কন্টেনারের ক্ষেত্রে কখনোই হয় না। ওদিকে কন্টেনারগুলোকে ভালো করে মেজে আমি কিন্তু ঘরের জানলার উপরে সমস্তগুলোকে ভালো করে আগে শুকো দিয়ে এসেছি। এখন তো আর রিফিলিংয়ের কাজটা করব না, সেটা তো বিকালে করব। তার জন্য এখন ওগুলো একটু জল ঝরে যাক, বিকালে রিফিলিংয়ের কাজ করব। আগে থেকেই বলে রাখি, এই মাসে কিন্তু আমি প্রতি যে মাসে যেরকমভাবে গ্রসারি তুলি, এই মাসে কিন্তু সেরকমটা তুলিনি। আগেই বলছি বর্ষাকালের জন্য আমি কিন্তু গ্রসারি সত্যি কথা বলতে ওই সাপ্তাহিক হিসাবেই তুলি। শুধু ডালটা, মোটামুটি ডালটা তো একটু বেশিই লাগে, তাই জন্য ডালের পরিমাণটাই একটু বেশি তুলেছি। তেল টেলগুলো সেরকমভাবে কিছুই তুলিনি। তো সেগুলো পরে তোমাদের সাথে আসছি। আগে এদিকে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা লিকুইড জেল দিয়ে যেরকমভাবে আমি কন্টেনারগুলোকে মেজেছি, আর সেই লিকুইড জেলটা দিয়ে ভালো করে কিন্তু স্ক্রচ ব্রাইট দিয়ে এই গ্যাস টপ থেকে শুরু করে সমস্ত ওয়াল অবধিও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আরেকটা ভেজা ন্যাকড়া দিয়ে ওই যে সার্ফগুলো রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি। আর এগুলো তো সমস্তই ওয়াল স্টিকার, আর সত্যি কথা বলতে এই ওয়াল স্টিকারগুলো একটু কস্টলি, কিন্তু খুব ভালো, জানো তো। এগুলো না খুব ওয়াশেবল, আর পরিষ্কার করলে একদম পরিষ্কারও হয়ে যায়। এই যে আমার এখানে দেখছো যে হলুদের দাগ বা তেলের দাগ, কোনোটাই কিন্তু ওগুলো স্থায়ী না, এগুলো পরিষ্কার করলে কিন্তু উঠেই যায়। আর এখনের সময়টা হচ্ছে কিন্তু সন্ধেবেলা, আর এখনই কিন্তু গ্রসারিগুলো রিফিলিং করে নেব। এখানে আনা হয়েছিল কিছু মশলাপাতি, সাথে ডাল, আর দুটো ম্যাগি আনা হয়েছিল। ওটা তো রেগুলার বেসিসে খাওয়া হয় তার জন্য। আর এদিকে ডালগুলো রিফিলিং করছি। ডালের মধ্যে আজকে ছিল মুগ আর মুসুর, এটাই কিন্তু বেশিরভাগ দিন আমাদের বাড়িতে চলে। আর সাথে ছিল একটা মিক্সড ডাল। আসলে মিক্সড ডালটা কিন্তু খুব হাই প্রোটিনের কাজ করে, যার জন্য মিক্সড ডালটা আনা হয়েছে। মাঝে মধ্যে একটু তরকা ডাল যেরকম করে সেরকমভাবে করলে কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে। আর
ওই মুসুর ডালটা দেখছো, মুসুর ডালটা বলতে পারো আমাদের দুপুরে যতটা না খাওয়া হয় সব থেকে বেশি রাত্রিবেলা খাওয়া হয়, কারণ মুসুর ডালের এক ধরনের রান্না আছে যেটা হচ্ছে তড়কা, মুসুর ডালের তড়কা। সেটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, তাই জন্য মুসুর ডালটাও কিন্তু ওই ধরো এখানে 350-400 মতন করে সমস্ত ডাল রয়েছে। বেশিরভাগ তুললেই জানো তো আজকালকার বর্ষার দিনে পোকা হয়ে যায় আর খুব নোংরা হয়, যার জন্য যতটা প্রয়োজন ততটা করেই তুলছি, আবারও শেষ হলে আবারও করে আনা যাবে। সেক্ষেত্রে মাসের মালের জন্য আমাদের যেই টাকাটা বরাদ্দ থাকে সেই টাকাটাও একেবারে ইনভেস্ট হয়ে যায় না, সাথে করে কিন্তু জিনিসগুলোরও অপচয় হয় না, যখন যেটা প্রয়োজন তখন সেটা এনে নিলেই কিন্তু হয়ে যায়। তো কয়েকটা মাস এইরকম করেই চলবো, তারপরে কিন্তু আবার যেরকম আমি রিফিলিং মানে মাল আমি ঘরে স্টক করে রাখি গ্রসারি, সেরকমভাবেই করে রাখবো। আর আমাদের মানে বাড়ি থেকে বাজার হাট বা দোকানপত্র কাছাকাছি যেহেতু, আর আমার হাজব্যান্ড তো প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে বেরোয়, সেক্ষেত্রে ওকে বললেই কিন্তু ও এনে দেয়। ওইদিকে ডালের পাশাপাশি আমি কিন্তু সমস্ত নুন, হলুদ বা মশলাপাতি প্রথমে গোড়া মশলাগুলোকে একটা ছোটো কন্টেনারে রাখলাম, বাকি এবারে গুঁড়ো মশলাগুলোকে রেখে দিচ্ছি। এগুলো যেহেতু আগে থেকেই আমার ছিল, তাই এগুলোর আর নতুন প্যাকেট কাটতে হয়নি, শুধু হলুদটা নতুন প্যাকেট কেটেছি। আর এই ছোটো কন্টেনারগুলোর মধ্যে জানো তো মোটামুটি আমার 200 গ্রাম করে সমস্ত জিনিস ধরে যায়, আর এটা আমার খুব সুবিধাও হয়। এই কন্টেনারগুলো প্রায় আমি কিন্তু ব্যবহার করছি 4 থেকে 5টা বছর তো হতেই যায়, আর খুব ভালো। একটা আমার মানে অসাবধানতার জন্য ভেঙে গেছে, বাকিগুলো কিন্তু সমস্তটাই আমি খুব সাবধানতার সাথেই ব্যবহার করি। অনেকটা তাড়াহুড়োর মধ্যে সংসারের কাজগুলো করতে হয় ঠিকই, তবুও কিন্তু এগুলোকে আমি ভীষণ যত্ন করে করি, কারণ এগুলো হচ্ছে আমার কাছে ভীষণ মানে কি বলবো দামি একটা জিনিস। আর যখন নিজের মানে ইচ্ছেটা অনেক কষ্ট করে পূরণ করতে হয়, সেগুলোর তো অবশ্যই করে দাম দিতেই হবে। তো দেখো সমস্ত কিছু কিন্তু আমার রিফিলিং কমপ্লিট হয়ে গেছে, এখন চলো একটু সুন্দর করে জায়গাটা অর্গানাইজ করা যাক। প্রথমে যেরকম ছিল সেরকমটাই ভেবেছিলাম, সেরকমভাবেই জায়গাটা গুছাবো, কিন্তু পরে ভাবলাম একটু চেঞ্জ করা যাক, তাই আজকে একটু চেঞ্জ করেই অর্গানাইজ করছি। দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে সেটাও জানাবে, আর যদি মনে হয় না আগে যেরকম ছিল সেটাই ভালো ছিল তাহলে সেটাও জানাবে, আমি আবারও করে চেঞ্জ করে নেব। আসলে চেঞ্জ বলতে ওই র্যাকটার মধ্যে প্রথমে কিন্তু আমি নুন হলুদের কৌটোটা রাখতাম, আর আজকে তো ওখানে একটু আর ট্রে পেতে তার মধ্যে কিন্তু অয়েল ডিস্টেম্পারগুলো রাখলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, মাঝে মধ্যে না একটু চেঞ্জ করলে হয়তো ভালো লাগে। বুঝতে পারছি না আমার তো কীরকম লাগছে, তো তোমরা জানিও কীরকম লাগছে। আর এখানে বাকি যেই আমার মানে কাটলারি সেটগুলো থাকে সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাহলে চলো আমার রান্নাঘরটাকে দেখিয়ে দিই ঘুরিয়ে কেমন দেখতে লাগছে। আসলে রান্নাঘর হচ্ছে আমাদের মেয়েদের কাছে একটা স্বপ্নের মতন জায়গা। তো সেটাকে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু নিজেদেরও একটা ভালো লাগার জায়গা থাকে। আর আমরা মেয়েরা কিন্তু 24 ঘন্টার বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। তো রান্নাঘরটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের কিন্তু সেই জায়গায় সময় কাটাতে বেশ ভালো লাগে। তো কেমন লাগলো আমার রান্নাঘরের ডিপ ক্লিনিং বা অর্গানাইজেশন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ অনেক বন্ধুদেরই নাম নিতে পারিনি, পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের নাম নিয়ে নেবো। আজ তাহলে চলি, টাটা।